ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আমরা সকলে কেমন আছি? আশা করি সকলে ভালো আছি আর এটাই কামনা করি। ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বৃষ্টি আবার চলে এলাম আমার আরেকটি টপিক নিয়ে। এটাই টার্গেট করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব প্যাসেজগুলো আমরা শেষ করব আর ভালো একটা ফলাফল নিয়ে আসবো আমাদের পরীক্ষাতে। আজকে যে প্যাসেজটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 12 লেসন 4 আর এটার নাম হচ্ছে, এটা পার্টিকুলার নেম নেই, এটাতে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু হয়েছে, যে লাইনটা দিয়ে শুরু হয়েছে সেটাই রেখেছি। এটা হচ্ছে প্রথমে শুরু হয়েছে অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটেকলস। এখন বলি এই প্যাসেজটা কি সম্পর্কিত। একটা বৃদ্ধ ব্যক্তি যিনি বসেছিলেন, তার শরীরে ছিল অনেক ধুলামাটি এবং তার চশমা পরিহিত ছিল, সেটা স্টিলের যে চারিদিকে আবৃত করা থাকে ফ্রেম, স্টিলের ফ্রেমের চশমা পরেছিলেন এবং তিনি ধুলায় একেবারে ডুবেছিলেন আর তিনি অনেক ক্লান্ত দেখাচ্ছিলেন, তাকে অনেক ক্লান্ত দেখা যাচ্ছিল। এখন তিনি বসে বসে দেখছিলেন আশেপাশে কি কি ঘটছিল এবং এখানকার যে কথক মানে যিনি হচ্ছে স্পিকার, তার সাথে তার সাক্ষাৎ হয় এবং স্পিকারের সাথে তার অনেকক্ষণ কথোপকথন হয়। কি কি কথোপকথন হয়েছিল এবং কি কি ঘটেছিল এগুলো আমরা এখন লাইন বাই লাইন পড়ার পর জেনে নেব। An old man with steel rimmed spectacles. একজন বৃদ্ধ ব্যক্তি পরনে ছিল একটি চশমা আর চশমাটা ছিল স্টিলের ফ্রেম দ্বারা আবৃত। অ্যান্ড ভেরি ডাস্টি ক্লোথস, এবং তিনি যে কাপড়গুলো পরেছিলেন সেগুলো অনেক ধুলো মাটিযুক্ত ছিল। সেট বাই দ্য সাইড অফ দ্য রোড, এবং তিনি বসেছিলেন রাস্তার পাশে, একবারে রোডের পাশেই তিনি বসেছিলেন। দেয়ার ওয়াজ আ পন্টন ব্রিজ across the river and carts, trucks, men, women, children were crossing it. আর তিনি there was a pontoon, সেখানে একটা ভেলার মতো ছিল, ভেলার মতো ব্রিজ ছিল, একটা সেতু ছিল, নৌকা টাইপের অথবা ভেলা টাইপের একটা সেতু ছিল অ্যাক্রস দ্য রিভার, যেটাতে করে নদীটাকে পার হতে হয়। দ্য কার অ্যান্ড দ্য কার্টস, সেটাতে করে কার্টস হচ্ছে এখানে গাড়ি, কার আমরা জানি কার মানে গাড়ি, এখানে কার্টস মানেও গাড়ি। ট্রাক, ম্যান, উইমেন, চিলড্রেন ওয়ার ক্রসিং ইট, আর নারী, পুরুষ, শিশু বাচ্চারা সবাই এটা পার করছিল নদীটি। দ্য মোলডন কার্ট স্টেগার্ড আপ দ্য স্টিপ ব্যাঙ্ক from the bridge with soldiers helping push against the spokes of the wheels. এখন এখানে বলছে দ্য মোলডন, গাধা দ্বারা যে টেনে নেওয়া হয় যে গাড়িগুলো, সেই গাড়িগুলো স্টেগার্ড আপ, আর এগুলো টলতে থাকে দ্য স্টিপ, আর ধাপ মানে উপরের দিকে উঠতে থাকে। ফ্রম দ্য ব্রিজের উইথ সোলজার্স, এবং সোলজাররা হেল্প করে পুশ এগেনস্ট দ্য স্পোকস অফ দ্য হুইলস, আর সেই গাড়ির যে চাকাগুলো রয়েছে সেগুলো আরও সামনে এগিয়ে নিয়ে যেতে এই সোলজার্সরা, সৈনিকরা সহায়তা করে। দ্য ট্রাকস গ্রাউন্ড আপ অ্যান্ড আ ওয়ে হিডিং আউট অফ ইট অল অ্যান্ড দ্য পিজেন্ট প্লোডেড along in the ankle deep dust. এখানে বলছে যে ওইখানকার যে স্থানটাতে বৃদ্ধ ব্যক্তিটি বসেছিলেন সেখানকার পরিবেশটা এটা আসলে। ট্রাক যাচ্ছে উঁচু করে, মানে হচ্ছে জিনিস লোড দিয়ে, মানে জিনিসপত্র বেশি করে নিয়ে ট্রাক যাচ্ছে এবং সেখানে যে কৃষকরা রয়েছে তাদের অর্ধেক পা কাদার মধ্যে ডুবে রয়েছে, সেইটার কথা বলছে। যেমন প্লোডেড along in the ankle deep dust,
এবং তাদের কাদার মধ্যে পাটা ঢুকে যাওয়ার পর আমরা দেখি যে পানিতে অথবা যে কোনো কাদা জাতীয় কাদা যদি আমাদের পা ঢুকে যায় তাহলে আমরা যখন সামনে এগোই তখন সেটা আস্তে আস্তে এগোতে হয়, বেশি জোরে এগোনো যায় না। এমনি সময় নর্মাল সময়ে আমরা যেভাবে এগোই সেভাবে আমরা এগোতে পারি না। ওই সিনারিটার কথা বলা রয়েছে এখানে। বাট দ্য ওল্ড ম্যান সেড দে আর উইথাউট মুভিং। সবাই সেখানে মুভ করছিল, সেখানে কেউ দাঁড়িয়ে ছিল না। আস্তে আস্তে হোক জোরে জোরে হোক সকলে বা নদী পার করা হোক সবাই মুভমেন্টে ছিল, একটা চলাচল অবস্থায় ছিল। কিন্তু বৃদ্ধ যে ব্যক্তিটি ছিলেন তিনি চলছিলেন না, তিনি বসেই ছিলেন। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার। আর তিনি এতই ক্লান্ত ছিলেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য তিনি একেবারে তার অবস্থাটা ওরকম ছিলই না, নিশ্চল ছিলেন। It was my business to cross the bridge, explore the এখন এখানে বলছে it was my business, এটা আমার কাজ ছিল to cross the bridge, আর আমার কাজ ছিল যে আমাকে ব্রিজটা পার হতে হবে, explore the bridge head beyond and find out to what point the enemy had advanced। আর এখানকার যিনি স্পিকার তিনি একজন সেনাবাহিনীর লোক ছিলেন, আর যার কাজ ছিল এই ব্রিজটা পার হয়ে ব্রিজের শেষের দিকের এলাকাতে শত্রুরা যে ছিল তারা কি পরিকল্পনা করছিল সেটা জানা, তাদের নেক্সট পদক্ষেপ কি ছিল সেটা জানা সম্পর্কিত। আই ডিড দিস, আমি এটা করলাম। অ্যান্ড রিটার্নড ওভার দ্য ব্রিজ, এবং আমার কাজ শেষ করার পর আমি পুনরায় ফিরে এলাম। দেয়ার ওয়ার নট সো মেনি কার্স, আর সেখানে ছিল না অনেকগুলো গাড়ি। নাও অ্যান্ড ভেরি ফিউ পিপল অন ফুট, এবং সেখানে এখন কোনো গাড়ি ছিল না। অ্যান্ড ভেরি ফিউ পিপল অন ফুট, এবং খুব কম মানুষ ছিল যারা হেঁটে হেঁটে যাচ্ছিল। বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিটি তারপরেও সেখানে ছিল। হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আই আস্কড হিম, আমি যখন বৃদ্ধ ব্যক্তিটি মানে স্পিকার যখন বৃদ্ধ ব্যক্তিটিকে দেখতে পান তখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কোথা থেকে এসেছো? ফ্রম সান কার্লোস, হি সেইড অ্যান্ড স্মাইলড, তিনি একটু হেসে বললেন আমি সান কার্লোস থেকে এসেছি। তারপর দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন অ্যান্ড সো ইট গেভ হিম প্লিজার টু মেনশন ইট অ্যান্ড হি স্মাইলড। এখন বলছেন যে তিনি কেন হাসলেন, তার ওই যেখান থেকে এসেছেন সেটা বলার পর তিনি কেন হাসলেন, কেননা ইট ওয়াজ হিজ নেটিভ টাউন, আর এটা ছিল তার নেটিভ মানে হচ্ছে নিজের শহর, নিজের এলাকা। অ্যান্ড সো, আর সুতরাং ইট গেভ হিম প্লেজার, আর এটা তাকে আনন্দ দেয়। টু মেনশন ইট, এটা বলতে। অ্যান্ড হি স্মাইলড, আর তাই তিনি হেসেছিলেন। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, এখন তিনি বললেন যে আমি অনেকগুলো পশু পাখির যত্ন করতাম। হি এক্সপ্লেইনড, তিনি বর্ণনা করে বললেন। ও আই সেড, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, আমি বললাম ও, কিন্তু আমি ভালো করে বুঝতেই পারিনি। ইয়েস হি সেড, তখন তিনি বললেন আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস। ও আচ্ছা, আপনি পশু পাখির যত্ন নিতেন সেটা। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান, আর আমি ছিলাম শেষ ব্যক্তি। টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস, আর সেই শহরটা ছাড়ার ক্ষেত্রে আমি ছিলাম সর্বশেষ ব্যক্তি। হি ডিডেন্ট লুক লাইক আ শেপার্ড নর আ হার্ডসম্যান, তিনি তাকে দেখাচ্ছিল না, তাকে দেখতে মনে হচ্ছিল না শেপার্ড একটা রাখালের মতো, নর লাইক আ হার্ডসম্যান, অথবা হার্ডসম্যান মানে রাখাল আর শেপার্ড মানে হচ্ছে যারা হচ্ছে চারণ, একই অর্থ মিনিং বেয়ার করে। যে শেপার্ড হচ্ছে যারা ছাগল ভেড়া এটসেট্রা এগুলো চড়িয়ে বেড়ায়, রাখাল হচ্ছে গরু মহিষ ইত্যাদি এগুলো যারা চরণ করে বেড়ায়। অ্যান্ড আই লুকড অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লোথস, এবং তারপরে আমি দেখলাম স্পিকার, আমি হচ্ছে স্পিকার, তারপরে আমি দেখলাম ব্ল্যাক ডাস্টি ক্লোথস, তার কালো রঙের
ধুলাযুক্ত কাপড়, অ্যান্ড হিজ এবং তার গ্রে ডাস্টি ফেস এবং তার বাদামি রঙের বাদামি টাইপের ধুলাযুক্ত তার মুখটা, অ্যান্ড হিজ স্টিল রিমড স্পেকটেকলস এবং তার চশমা যেটা ছিল স্টিলের ফ্রেম দ্বারা তৈরি সেটাকে দেখলাম, অ্যান্ড সেইড এবং বললাম, হোয়াট অ্যানিমেলস ওয়ার দে, সেই অ্যানিমেলগুলো মানে কি কি পশু পাখি ছিল আপনার? ভেরিয়াস অ্যানিমেলস হি সেড, তিনি বললেন অনেকগুলো পশু পাখি ছিল, অ্যান্ড শুক হি সেড এবং তার মাথাটা নাড়ালো, আই হ্যাড টু লিভ দেম, আর আমাকে তাদেরকে হারাতে হয়, তাদেরকে ছেড়ে দিতে হয়, তাদের কাছ থেকে আমাকে চলে আসতে হয়। I was watching the bridge and the African-looking country of the Ebro Delta and wondering how long now it would be before we would see the enemy. এখন I was watching, স্পিকার বলছে I was watching, আমি দেখছিলাম the bridge, ব্রিজটিকে, and the African এবং আফ্রিকার যে ব্যক্তিরা, আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দ্য এব্রো ডেল্টা, আর আফ্রিকান যেটা এব্রো ডেল্টার দিকে কান্ট্রিটা রয়েছে সেটা, অ্যান্ড ওয়ান্ডারিং এবং বিস্ময়বোধ করছিলাম, হাউ লং নাও ইট উড বি বিফোর উই উড সি দ্য এনিমি, কতক্ষণ পরেই না এই এনিমিগুলোকে দেখা গেছে বা কতক্ষণ পরেই যে দেখবে সেটা বলছে। And listening all the while for the first noises and would signal that ever mysterious even called contact, and the old man is still sat there. এবং লিসেনিং তিনি শুনছিলেন, অল দ্য হোয়াইল সব সময় শুনছিলেন, ফর দ্য ফার্স্ট নয়েজেস দ্যাট উড সিগন্যাল, আর তিনি সিগন্যালের অপেক্ষা করছিলেন, যেহেতু তিনি সেনাবাহিনীতে ছিলেন সেখানে একটা মানে একটা বিদ্রোহর কলহ দেখা গিয়েছিল, আর সেটার মুভমেন্টসগুলো জানার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পর তিনি সেই বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা হয়, বৃদ্ধ ব্যক্তির সাথে তিনি কথোপকথন করছিলেন, প্লাস নোটিস করছিলেন যে কি হচ্ছে। দ্য ওল্ড ম্যান ইজ স্টিল সেট দেয়ার, আর সেই বৃদ্ধ ব্যক্তিটি তখনও সেখানে ছিলেন। হোয়াট অ্যানিমেলস ওয়ার দে, আই আস্কড, এবং আমি জিজ্ঞেস করলাম কোন ধরনের পশু পাখি ছিল সেখানে। দেয়ার ওয়ার 3 অ্যানিমেলস অল টুগেদার, সেখানে মোট 3টা পশু পাখি ছিল। এক্সপ্লেইনড, এবং তিনি 3টা পশু ছিল সেগুলো হচ্ছে হি এক্সপ্লেইনড, তিনি বললেন, দেয়ার আর 2 goats, 2টা ছাগল ছিল, অ্যান্ড আ ক্যাট, এবং একটা বিড়াল ছিল, অ্যান্ড দেন দেয়ার ওয়ার 4 pairs অফ পিজিয়ন্স, এবং 4 জোড়া কবুতর ছিল। তাহলে প্রশ্ন যদি আসে, মানে বৃদ্ধ ব্যক্তিটির যে অ্যানিমেলের কথা তিনি বারবার বলছিলেন, সেই অ্যানিমেলগুলো কি কি ছিল? 2টা ছাগল ছিল, 1 cat, 2 goats এবং 4 pairs of pigeons, এবং 4 জোড়া কবুতর ছিল। And you had to leave them, I asked. যখন তিনি বললেন যে আমার এগুলো প্রাণী ছিল, তখন স্পিকার জিজ্ঞেস করলো যে আপনাকে কি এগুলো ছেড়ে দিতে হয়েছে? তিনি বললেন ইয়েস, বিকজ অফ দ্য আর্টিলারি, গোলন্দাজ বাহিনীর কারণে। দ্য ক্যাপ্টেন টোল্ড মি টু গো বিকজ অফ দ্য আর্টিলারি, আর সেখানকার যে ক্যাপ্টেন ছিলেন তিনি আমাকে যেতে বললেন সেই গোলন্দাজ বাহিনীর কারণে। তার মানে তার যে নেটিভ ল্যান্ড ছিল সেখানে আক্রমণ হয়েছিল এবং সকলকে তাড়িয়ে দেওয়া হয় সেখান থেকে, এবং ক্যাপ্টেন এই ওল্ড ম্যানকেও বলে সেখান থেকে চলে যেতে, এবং তার পশু পাখিগুলো সে নিয়ে আসতে পারেনি, তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল। অ্যান্ড ইউ হ্যাভ নো ফ্যামিলি, আর আপনার কি তাহলে কোনো পরিবার নেই এই পশু পাখিগুলো ছাড়া? আই আস্কড, স্পিকার জিজ্ঞেস করেছিলেন। ওয়াচিং দ্য ফার এন্ড অফ দ্য ব্রিজ where a few last cars were hurrying down the slopes of the bank, আর কি দেখতে দেখতে বললেন? ওয়াচিং দ্য ফার এন্ড অফ দ্য ব্রিজ, ব্রিজের শেষের দিকে তিনি তাকিয়ে, a few last cars, তখন দেখা যাচ্ছিল শেষের কয়েকটি মাত্র গাড়ি, and were hurrying down, আর যেগুলো খুব দ্রুতভাবে নেমে যাচ্ছিল স্লোপ থেকে, সেই
ব্রিজের স্ল্যাব থেকে নেমে যাচ্ছিল। নো, হি সেড। যেহেতু স্পিকার প্রশ্ন করেছিল আপনার কি কোনো পরিবার নেই, সেটার আনসার দিলেন বৃদ্ধ ব্যক্তি, নো, কোনো পরিবার নেই। হি সেড, তিনি বললেন, অনলি দ্য অ্যানিমেলস আই স্টেটেড, আর আমার সম্পত্তি ছিল সেই শুধু প্রাণীগুলোই। দ্য ক্যাট অফকোর্স উইল বি অল রাইট, আর বিড়ালটা যে ছিল অবশ্যই এটি ভালো থাকবে। আ ক্যাট ক্যান লুক আউট ফর ইটসেলফ, আর একটা বিড়াল নিজের খেয়াল নিজে রাখতে পারে, নিজের খাবার নিজে খুঁজতে পারে এবং নিজেই সে সচ্ছল, নিজে চলতে পারে। বাট আই ক্যান নট থিঙ্ক হোয়াট উইল বিকাম অফ দ্য আদার্স, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না যে আমার অপর প্রাণীগুলোর কি হবে। হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি রাজনীতি করেন। আই এম উইদাউট পলিটিক্স, হি সেড, তিনি বললেন আমি রাজনীতির বাহিরে। আই এম 76 ইয়ার্স ওল্ড, আমার বয়স 76 বছর বয়স। I have come 12 kilometers now, আমি 12 কিলোমিটার হেঁটে এখানে এসেছি। And I think now I can go no further, এখন আমার মনে হচ্ছে আমি আর এগোতে পারবো না। সেই বৃদ্ধ ব্যক্তি বলছেন যে আমি তো 12 কিলোমিটার হেঁটে এসেছি, এখন আমি আর এগোতে পারবো না, যেহেতু অনেক টায়ার্ড। একটা 76 বছর বয়সী ব্যক্তির জন্য এত দূর পথ হেঁটে আসার পর পুনরায় আবার আরো এগোনোটা পসিবল নয়। দিস ইজ নট আ গুড প্লেস টু স্টপ, আই সেড, এখন আমি বললাম এটা ভালো জায়গা নয়, এটা আপনার থামার জন্য বা থাকার জন্য ভালো জায়গা নয়। ইফ ইউ ক্যান মেক ইট, আর আপনি যদি আরেকটু এগোতেন বা আরেকটু পথ চলতেন, দেয়ার আর ট্রাকস আপ দ্য রোড হোয়ার ইট ফর্কস ফর তোরতোজা, এটা একটা জায়গার নাম। এখানে বলছে যে আপনি যদি আরেকটু এগোতেন তাহলে অবশ্যই আপনি সামনে একটা পেতেন, ওই গ্রামটা পেতেন, এবং সেটাতে যাওয়ার জন্য ট্রাকসগুলোকে অনুসরণ করে সেখানে যেতে পারতেন। আই উইল ওয়েট আ ওয়াইল, হি সেড, সে বলল আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব। অ্যান্ড দেন আই উইল গো, এবং তারপর স্পিকার বললেন যে আপনি আরো একটু যদি এগোতেন তাহলে অবশ্যই একটা স্থান পেতেন, স্থানটা তোরতোজা, এবং সেখানে যাওয়ার জন্য আপনি যদি ট্রাকগুলোকে অনুসরণ করেন, রাস্তাটাকে অনুসরণ করেন, তাহলে আপনি অবশ্যই সেখানে পৌঁছতে পারবেন। কিন্তু যেহেতু বৃদ্ধ ব্যক্তিটির বয়স অনেক হয়ে গেছিল আর তিনি অনেক টায়ার্ড ছিলেন, তখন তিনি বললেন যে I will wait a while, আমি আরো কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। হি সেড, তিনি বললেন, and then I will go, এবং তারপরে আমি যাব। Where do the trucks go, আর এই ট্রাকগুলো কোন দিকে যাচ্ছে? বৃদ্ধ ব্যক্তিটি স্পিকারকে জিজ্ঞেস করলো। Towards Barcelona, I told him, আমি তাকে বললাম এগুলো বার্সেলোনার দিকে যাচ্ছে। I know no one in that direction, আমি কাউকেই চিনি না। I know no one, আমি কাউকেই চিনি না সেইখানকার। বার্সেলোনার যেদিকে যাচ্ছে, মানে বার্সেলোনার দিকে যে ট্রাকগুলো যাচ্ছে সেখানে পথ অনুসরণ করে বার্সেলোনার দিকে যদি তিনি যেতেন তাহলেও তিনি সেখানে কাউকেই তো চেনেন না। হি সেড, তিনি বললেন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ। বৃদ্ধ ব্যক্তিটি সেই স্পিকারকে বললেন, থ্যাংক ইউ এগেইন ভেরি মাচ, তোমাকে আবারও অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি ভেরি ব্লাঙ্কলি, এবং তিনি আমার দিকে অসহায়ভাবে তাকালেন। অ্যান্ড টায়ার্ডলি, এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন, সেভাবে আমার দিকে তাকালেন। অ্যান্ড দেন সেইড, এবং তারপর বললেন, হ্যাভিং টু শেয়ার দিস ওরি উইথ সামওয়ান, তার যে চিন্তাগুলো রয়েছে, তার যে কষ্টগুলো রয়েছে, এগুলো কারোর সাথে শেয়ার করতে হবে। তিনি বললেন, দ্য ক্যাট উইল বি অল রাইট, আই এম শিওর, আমি জানি বিড়ালটা ভালো থাকবে, যেহেতু সে নিজের খাবার নিজেই জোগাড় করতে পারে এবং নিজেই সচ্ছল, নিজেই চলতে পারে। দেয়ার ইজ নো নিড টু বি আনকোয়াইট অ্যাবাউট দ্য ক্যাট, আর সেই ক্যাট সম্পর্কে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। বাট দ্য আদার্স, কিন্তু অন্যরা। নাও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, এখন স্পিকার বললেন, এখন তুমি কি ভাবছো অন্যদের সম্পর্কে? হোয়াই দে উইল প্রবাবলি কাম থ্রু ইট অল রাইট,
আর সম্ভবত তারা সবাই ভালোই রয়েছে। ইউ থিঙ্ক সো? তুমি কি তাই ভাবো? হোয়াই নট? কেন না? আই সেড, আমি বললাম। যখন তিনি বললেন যে আমার বাকি ক্যাটের সম্পর্কে তো আমার কোনো টেনশন করার দরকার নেই, বিড়ালটার সম্পর্কে আমার কোনো টেনশন করার দরকার নেই, কিন্তু বাকি যে প্রাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার টেনশন করার মানে একটু চিন্তা হচ্ছে। তখন স্পিকার বললেন যে চিন্তা করার দরকার নেই, সবাই ভালোই থাকবে, সম্ভবত সবাই ভালোই রয়েছে। তখন বৃদ্ধ ব্যক্তিটি একটু আশ্বাস পেয়ে বলল, ইউ থিঙ্ক সো? তুমি কি এটাই ভাবো? হোয়াই নট? আমি বললাম, কেন না? ওয়াচিং দ্য ফার ব্যাংক হোয়ার নাও দেয়ার ওয়ার নো কার্স। এবং এটা বলে আমি তাকালাম যখন তীরবর্তীতে নদীটার তীরে কোনো গাড়ি ছিল না, দূর পর্যন্ত কোনো গাড়ি আর ছিল না। বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি হোয়েন আই ওয়াজ টোল্ড টু লিভ বিকজ অফ দ্য আর্টিলারি? হোয়াট উইল দে ডু? তারা কি করবে? আন্ডার দ্য আর্টিলারি, সেই গোলন্দাজ বাহিনীর অধীনে থেকে ওই পশুগুলোকে যে তিনি ছেড়ে দিয়ে এসেছেন তার স্থানটার নাম কি ছিল? সান কার্লোসে যে তিনি রেখে এসেছিলেন তার পশুগুলো, গবাদি, তার যে প্রিয় সম্পদগুলো ছিল সেগুলো সেই আর্টিলারি বাহিনীর আন্ডারে থেকে কি করবে? When I was told to leave because of the artillery, আর আমাকে তো আর্টিলারি বাহিনীরাই আমাকে সেখান থেকে চলে আসতে বলেছে, আর ওই পশুগুলো ওইখানে থেকে কি করবে? তারপর বলছে, ডিড ইউ লিভ দ্য ডভ কেজ আনলকড? তুমি কি সেই ঘুঘু পাখির যে বাসাটা ছিল বা খাঁচাটা ছিল তুমি কি সেটা খুলে রেখেছিলে নাকি বন্ধ করাই ছিল খাঁচাটা? আই আস্কড, আমি জিজ্ঞেস করি। ইয়েস দেন দে উইল ফ্লাই। আমি খুলেছি। সে বলল ইয়েস, তার মানে আমি খুলেছি। এখন স্পিকার বলল দেন দে উইল ফ্লাই, তাহলে তো তারা উড়ে যাবে। ইয়েস সার্টেনলি দে উইল ফ্লাই, সম্ভবত তারা উড়ে যাবে। বাট দ্য আদার্স, কিন্তু অন্যরা? ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, হি সেড। তিনি এখন নিজেকেই সান্ত্বনা দিয়ে বললেন, আমার পক্ষে এটাই ভালো অন্য প্রাণীগুলো সম্পর্কে না ভাবা, কেননা সম্ভবত তারা সবাই ভালো থাকবে। যেহেতু পশু পাখি প্রকৃতির দান, প্রকৃতি থেকেই তাদের আগত, তো প্রকৃতি তাদেরকে একা থাকতে শিখিয়ে দেবে। ইফ ইউ আর রেস্টেড আইড গো। এখন স্পিকার তিনি বললেন যে যদি তুমি রেস্ট করো তাহলে আমি যাচ্ছি চলে, যেহেতু তুমি এখন যাবে না। গেট আপ অ্যান্ড ট্রাই টু ওয়াক নাও, উঠো। যখন তিনি বললেন যে তিনিও যেতে চান, তখন স্পিকার বললেন যে তাহলে উঠো, চলো একটু হাঁটার চেষ্টা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, হি সেইড, তিনি বললেন। অ্যান্ড গো টু হিজ ফিট, এবং তিনি যখন তার পায়ে দাঁড়া হলেন, সোয়েট, তিনি দুলতে থাকলেন, টলতে থাকেন, যেহেতু তার স্ট্রেংথ ছিল না একদম, আর তিনি অনেক উইক হয়ে গেছিলেন, আর তার মধ্যে আবার 12 কিলোমিটার তিনি হেঁটে এসেছেন। তার পাগুলো দুলতে থাকে এদিকে ওদিকে, ফ্রম সাইড টু সাইড, চারদিকে সাইড টু সাইড, এক পাশ থেকে আরেক পাশ তার পা দুলতে থাকে। তিনি দাঁড়াতে পারছিলেন না তার পায়ে। দেন সেট ডাউন ব্যাকওয়ার্ডস ইন দ্য ডাস্ট, এবং তিনি পিছনের দিকে আবার বসে পড়েন ধুলোর মধ্যে। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, তিনি আবার বললেন আমি পশু পাখির যত্ন নিয়েছিলাম। হি সেড ডাললি, তিনি নিস্তেজ হয়ে বললেন, বাট নো লঙ্গার টু মি, কিন্তু আমি বেশি দিন এই কাজটি করতে পারলাম না। আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, আমি শুধু পশু পাখির যত্ন নিয়েছিলাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে বৃদ্ধ ব্যক্তিটি অনেক শোকগ্রস্ত হয়ে গেছিলেন এবং তার পশু পাখির প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা ছিল অটল, আর তিনি অনেক ভালোবাসতেন, আর তাই তিনি বারবার একই কথা বলছিলেন এবং তাদের স্মরণ করছিলেন এবং তাদেরকে নিয়ে চিন্তা করছিলেন। যদিও তার কেউ নেই, বৃদ্ধ ব্যক্তিটির কেউ নেই, নিজেরও অনেক বয়স হয়ে গেছে, তিনি দাঁড়াতেও পারছেন না, তারপরেও তার একটা টেনশন কাজ করছে তার পশু পাখিগুলো সম্পর্কে, যেগুলোকে তিনি কনসিডার করতেন তার সম্পদ হিসেবে, আর যেগুলো এখন তার কাছে নেই। গোলন্দাজ বাহিনীর তাকে যখন বের করে দেয় তার সিটি থেকে, তখন তিনি সেগুলোকে নিয়ে আসতে পারেননি। তারপর বলছেন দেয়ার ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম,
এখন তার সম্পর্কে করার আর কিছুই নেই। স্পিকার বলছে যে তিনি বারবার একই কথা বলছেন এবং তিনি হাঁটতে পারছেন না। এখন তার সম্পর্কে বলার তো আর কিছুই নেই, তার সম্পর্কে করার মতো স্পিকারের কাছে কিছুই নেই। ইট ওয়াজ ইস্টার সানডে, আর এটা ছিল ইস্টার সানডে, অ্যান্ড দ্য ফেসিডস ওয়ার অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্য ইব্রো। আর যেই ইব্রো স্থানটার জন্য ইব্রোতে তার কাজ ছিল সেটাকে লক্ষ্য রাখা, সেদিন ইস্টার সানডেতে সকলেই সেই দিকে প্রস্থান করছিল। ইট ওয়াজ গ্রে overcast day with a low ceiling, so their planes were not up. আর ইট ওয়াজ গ্রে overcast day, আর এটা ছিল একটা কুয়াশাচ্ছন্ন, মানে একটা কালো ঘনীভূত মেঘে ঘনীভূত একটা দিন, উইথ আ লো সেলিং। আর এটাতে সব মানে সেলিং নিচে নেমে আসছিল, নিচু হয়ে গেছিল, সেই মেঘগুলো নিচের দিকে আসছিল কালো ধোঁয়াচ্ছন্ন। সো দেয়ার প্লেনস ওয়ার নট আপ। আর আবহাওয়া ওয়েদার ভালো না হলে তো প্লেন উঠতে পারে না, তো সেই বাহিনীর ওয়েদারের খারাপ হওয়ার কারণে তাদের প্লেনগুলো উড়তে পারেনি। দ্যাট এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট cats know how to look after themselves was all the good luck that old man would ever have. এখন বলা হচ্ছে যে দ্যাট আর এটাই, and the fact that আর এটাই এটার কারণ, cats know বিড়াল জানে, how to look after themselves বিড়াল তো জানে কিভাবে নিজেদেরকে খেয়াল রাখতে হয়, was all the good luck আর সবগুলোই ছিল ভালো ভাগ্য, দ্যাট ওল্ড ম্যান উড এভার হ্যাভ এই বৃদ্ধ ব্যক্তিটির যত কিছুই ছিল, পশু পাখি এবং যে পশুগুলো ছিল, বিড়াল, ছাগল, বিড়াল, ঘুঘু পাখি, তারপর পিজিয়ন্স এটসেট্রা, যে পশু পাখিগুলো ছিল এগুলোই বৃদ্ধ ব্যক্তিটির ছিল জন্য গুড লাক। কিন্তু দুর্ভাগ্যবশত তার বৃদ্ধতার তার বয়স বার্ধক্যের কারণে এবং তার উইকনেসের কারণে তিনি ক্যারি করতে পারেননি। সিটি খালি করার সময় তাকে একাই চলে আসতে হয়, এবং এমনকি তার কাছে টাকাও নেই যে তিনি কোনো গাড়িতে করে আসবেন, তিনি হেঁটে হেঁটে 12 মাইল পথ চলে এসেছেন। তো এই প্যাসেজটি ছিল বৃদ্ধ ব্যক্তিটির যে হাহাকার, মনের কষ্ট এবং তার যে চিন্তা ছিল তার প্রকৃতির যে পশুগুলোর প্রতি চিন্তা, সেটাই হচ্ছে তার প্রকৃতির প্রতি তার ভালোবাসাটাকে এক্সপ্রেস করছে। আর এরকম করেই প্রত্যেকটা ব্যক্তি যদি তার পশু পাখির প্রতি এরকম সহানুভূতি দেখায়, এরকম ভালোবাসে, তাহলে মনে হয় আমাদের প্রকৃতিটা আরো অনেক সুন্দর হয়ে উঠবে। আশা করি প্যাসেজটা বোঝা গেছে। এই প্যাসেজটিতে তেমন কোনো মানে দেশ সম্পর্কিত বা হিস্টোরিক্যাল কোনো ইম্পর্টেন্সের ব্যাখ্যা প্রদান করা হয়নি, তারপরেও এই প্যাসেজটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উইদাউট ক্লোজ অথবা উইথ ক্লোজের ক্ষেত্রে একেবারে পারফেক্ট যায়। আর আমরা এটা জানার জন্য জানার কোনো শেষ নেই, প্যাসেজ হিসেবেও আসতে পারে, চলে আসতে পারে, কখন কি পরীক্ষা আসবে সেটা আমরা নিজেও জানি না। তাই নিজেদেরকে সবসময় আমরা প্রিপেয়ার রাখবো, কিভাবে আমাদেরকে কেউ আটকাতে পারে না। আশা করি সকলেই মনোযোগ সহকারে শুনছেন, আর এতক্ষণ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য পাশে আছেন, আরও থাকেন, এটাই কামনা করি। নেক্সটে আরেকটা প্যাসেজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। টিল দেন, আল্লাহ হাফেজ।